আসসালামু আলাইকুম আপুরা। মোটামুটি অনেকদিন পরই আপনাদের সাথে দেখা। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের যে ক্লাসটা এপিএইচ পিপিএইচ আর বাদ বাকি যে টপিকস গুলো রাপচার অফ ফিউচার অ্যাসিড ইনভার্সন এগুলো হচ্ছে গিয়ে কমপ্লিকেশন অফ থার্ড স্টেজ অফ লেবার বলে একটা চ্যাপ্টারের মধ্যে আমরা হচ্ছে কি পড়াটা পাই, প্লাস হচ্ছে ইনজুরি, এই দুইটা মিলিয়ে আপনাদের হচ্ছে কি আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। এই ক্লাসের হচ্ছে গিয়ে আপনার রিটেন বলেন, অসপি বলেন এবং রিটেনের মধ্যে এসএকিউ এসবিএ দুইটা থেকেই প্রচুর কোশ্চেন আসে মেইনলি এপিএ যে চ্যাপ্টারটা, এপিএ চ্যাপ্টার থেকে রিটেনে অলমোস্ট এভরি ইয়ার না হলেও অল্টারনেট ইয়ারে আপনি কোশ্চেন পাবেনই, ঠিক আছে? এতটাই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। অবসে বলা হয় আপনার হচ্ছে গিয়ে পিউক্রিয়াম, প্রি এক্লামশিয়া, এপিএইচ যদি কোনো কারণে হচ্ছে গিয়ে পরীক্ষার আগে জাস্ট 3টা চ্যাপ্টার পড়ে যেতে পারে, তাহলে এই 3টা চ্যাপ্টার পড়ে আপনার পরীক্ষা যেটা এরকম ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে কি এপিএইচ। আর হচ্ছে তার সাথে পিপিএইচ আর ইনজুরিও ওভারঅল হচ্ছে কি সব মিলে আজকে আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক অফ ক্লাস। যেহেতু এপিএইচ থেকে কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে, এই জন্য আমি এপিএইচ দিয়ে স্টার্ট করতেছি এবং এপিএইচ টপিকসটা আপনাদের আসলে কতটা ইম্পর্টেন্ট ওটা বোঝানোর জন্য প্রিভিয়াস ইয়ার গুলোতে এপিএইচ থেকে কোয়েশ্চেন আসছে অলরেডি, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন 23 জুলাই এপিএইচ থেকে কোশ্চেন আসছে, 22 জুলাই এপিএইচ থেকে কোশ্চেন আসছে, 21 জুলাই এপিএইচ থেকে কোশ্চেন আসছে, 21 জানুয়ারিতে এপিএইচ থেকে কোশ্চেন আসছে, 23 জানুয়ারিতে এপিএইচ থেকে কোশ্চেন আসছে, ইভেন জুলাই 24-এও আপনার এপিএইচ থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? তো আমি যেটা আপনাকে বলতেছিলাম যে অলমোস্ট এভরি ইয়ার অথবা অল্টারনেট ইয়ার। আর এসবি এর কোশ্চেন গুলো ওরকম ভাবে আমাদের হাতে না থাকলেও আপনারা জানবেন যে যেই টপিকসটা এসএকিউতে ইম্পর্টেন্ট ওই টপিকস গুলাই কিন্তু আবার এসবি এর জন্য ইম্পর্টেন্ট। ব্যাপারটা এরকম না যে কিছু কিছু টপিকস যেটা হচ্ছে এসএকিউতে আসে এসবি তে আসে না, তা কিন্তু না। ওভারঅল আমাদের ডে টু ডে লাইফে যে পেশেন্ট গুলাকে আমরা আইদার বেশি এনকাউন্টার করি অথবা যেগুলো হচ্ছে গিয়ে আপনার লাইফ থ্রেটেনিং কন্ডিশন, খুব বেশি এনকাউন্টার না করলেও আপনি যদি একটাও এনকাউন্টার করেন এবং সেটা যদি আপনি ঠিক মতো ম্যানেজ না করতে পারেন তাহলে পেশেন্টের লাইফ রিস্ক থেকে যাবে। এই ধরনের টপিক গুলা থেকেই কিন্তু দেখবেন বারবার কোয়েশ্চেন আসে, কারণ ম্যাডামরা চাবে পাশ করার পরে আপনি যাতে কমন কেস যেগুলা, এই কমন কেস গুলো যাতে আপনি ম্যানেজ করতে পারেন, কমন কেস গুলো যাতে আপনার হাত দিয়ে মিসম্যানেজমেন্ট না হয়, এই কারণে কমন কেস গুলো থেকে কোয়েশ্চেন আসে। আর আরেকটা হচ্ছে গিয়ে যেগুলো লাইফ থ্রেটেনিং ডিসঅর্ডার, এগুলো মিসম্যানেজমেন্ট হয়ে রোগী যেন খারাপ না হয়ে যায়, এই কারণে এই ডিসঅর্ডার গুলো থেকে বারবার কোয়েশ্চেন আসে, যাতে করে এগুলো পড়তে এবং ম্যানেজ করতে আপনাদের এমন অবস্থা হয় যে এই জিনিসগুলো আর আমাদের হাতে ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এপিএইচ স্টার্ট করি। এপিএইচ এর জন্য হচ্ছে গিয়ে দত্ত এনাফ, দত্ত থেকেই আপনি হচ্ছে গিয়ে টোটালটা করতে পারবেন। এপিএইচ এর আপনি ডায়াগনোসিস বলেন, ম্যানেজমেন্ট বলেন, পুরাটাই তো আপনারা বই সামনে নিয়ে বসবেন। 10th এডিশনের দত্ত 230 পেজ। প্রথমে এপিএইচ এর ডেফিনিশন লাগাবেন। এপিএইচ এর ডেফিনিশন হচ্ছে it is defined as bleeding from or into the genital tract after 20th week of pregnancy but before birth of baby, ঠিক আছে? 20 উইকস এর পরে যত ব্লিডিং হবে সব এপিএইচ, 20 উইকস এর আগে যা হবে ওটা সব অ্যাবর্শনের আন্ডারে চলে যাবে। হ্যাঁ, থ্রেটেন অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, বিভিন্ন কারণে আপনার হচ্ছে গিয়ে তখন ব্লিডিং হতে পারে। 20 উইকস এর পরে যখন এই ব্লিডিং গুলো হবে তখন এগুলোকে আমরা এপিএইচ এর আন্ডারে ফেলে দিব। এখন এপিএইচ কি কারণে হতে পারে, অর্থাৎ 20 উইকস এর পরে আপনার জেনিটাল ট্র্যাক্টে ব্লিডিংটা কি কারণে হতে পারে? 20 উইকস এর পরে জেনিটাল ট্র্যাক্টে ব্লিডিং আপনার হতে পারে একটু 1 মিনিট।
যেটা বলতেছিলাম 20 উইকস এর পরে জেনিটাল ট্র্যাক্টে ব্লিডিং আপনার হতে পারে একটা, যেটা আমরা কমনলি এপিএইচ বলতেই বুঝি হচ্ছে গিয়ে প্লাসেন্টাল ব্লিডিং, অর্থাৎ আইদার প্লাসেন্টা প্রিভিয়া অথবা অ্যাব্রাপশন প্লাসেন্টা, এটা হতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে 70% কজ এপিএইচ এর। এপিএইচ এর 25% কজ হচ্ছে আনএক্সপ্লেইন, আর 5% হচ্ছে গিয়ে এক্সট্রা প্লাসেন্টা। এক্সট্রা প্লাসেন্টাল কজ গুলো এই কারণে কোনো একটা এপিএইচ এর রোগীকে আমরা দেখা যায় যে পসিবল হলে পেশেন্ট সিচুয়েশন পারমিট করলে আলট্রাসোনোগ্রাম করতে হয়। আলট্রাসোনোগ্রামে যদি প্লাসেন্টাল পজিশন নরমাল থাকে এবং পেশেন্টের যদি অ্যাপারচার প্লাসেন্টার মতো কোনো ফিচার না থাকে, তখন কিন্তু এক্সট্রা প্লাসেন্টাল কজ করে আপনার করতে হবে। কি কি হতে পারে এগুলো? সার্ভাইকাল পলিপ হতে পারে, সিএস সার্ভিক্স হতে পারে, সার্ভাইকাল ইকট্রোপিয়ন হতে পারে, এই কজগুলো হতে পারে। তাহলে দেখেন আপনার 230 পেজেই একটা 19.1 একটা ফ্লো চার্ট দেওয়া আছে, যেখানে কজেস অফ পেজ লেখা আছে। এই ফ্লো চার্টটা আমরা দেখাবো। আচ্ছা, তারপরে চলে আসি এই পেজ কি আমরা জানলাম, পেজ কেন হয় সেটা জানবো। এই যে রিস্ক ফ্যাক্টর গুলো, ঠিক আছে, রিস্ক ফ্যাক্টরের একটা বক্স আছে 90.1 বক্স, এই বক্সটা দেখাবো। আচ্ছা, এপিএইচ এপিএইচ এর বক্স না, এটা হচ্ছে কি আপনার প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা প্রিভিয়া আমরা কখন বলতেছি? যখন আমার প্লাসেন্টাল পজিশনটা হচ্ছে গিয়ে ওই জায়গায় লোয়ার segment, when the placenta is implanted partially or completely over the lower uterine segment, then it is called placenta previa. এখন প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে এপিএইচ এর কত পার্সেন্ট কজ? একজন আমাকে একটু বলেন তো, আপনারা যারা আছেন, কত পার্সেন্ট এপিএইচ প্লাসেন্টা প্রিভিয়ার জন্য? 1/3। আচ্ছা, ঠিক আছে, 35%, এক্স্যাক্টলি। রাফলি দুইটাই ঠিক আছে, 1/3 বললেও ঠিক আছে, 35% বললেও ঠিক আছে, কারণ প্লাসেন্টা প্রিভিয়া আর অ্যাবরপ্শন প্লাসেন্টা দুইটা মিলায় 70% এবং দুইটা সমান সমান হচ্ছে গিয়ে আমার পার্সেন্টেজ, দুটাই হচ্ছে গিয়ে আপনার হাফ অফ 70%, দ্যাট ইজ 35%, 35%। এখন প্লাসেন্টা প্রিভিয়ার রিস্ক ফ্যাক্টরটা কি কি কারণে প্লাসেন্টা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে হতে পারে? আচ্ছা, তাহলে একজন আমাকে বলেন প্লাসেন্টার নরমাল সিচুয়েশন তো, নরমালি প্লাসেন্টা কোথায় হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইমপ্লান্টেড হয়? জলদি 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 বললে ক্লাস বড় হবে না। প্লাসেন্টাল নরমাল সিচুয়েশন অথবা সবচেয়ে কমন সিচুয়েশন কোনটা? ফান্ডাল। হ্যাঁ, প্লাসেন্টাল নরমাল সিচুয়েশন হচ্ছে প্রথম হচ্ছে আপার ইউটেরাইন সেগমেন্ট, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট প্লাসেন্টাল নরমাল সিচুয়েশন না। আর কমন যদি আমরা বলি তাহলে সবচেয়ে কমন হচ্ছে কি আপনার ফান্ডাল, ফান্ডো ইন্টেরিয়র হতে পারে, ফান্ডো পোস্টেরিয়র হতে পারে, কিন্তু ফান্ডাল ওই রিজিয়নই প্লাসেন্টাল নরমাল হতে পারে। তাহলে দেখেন কোথায় ফান্ডাস আর কোথায় লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, কোথায় একদম মাথায় থাকার কথা সেটা না থেকে নিচে চলে আসে। কি কারণে আসতে পারে? একটা প্লাসেন্টা প্রথমেই হচ্ছে নিচের দিকে ইমপ্লান্টেড হইতেই পারে, ঠিক আছে, লোয়ার দিকে ইমপ্লান্টেড হতেই পারে, কিন্তু দুইটা কারণেই হচ্ছে কি হয়, প্লাসেন্টাটা একটা সময় উপরে চলে যায়। দেখবেন এই জিনিসটা লেখা আছে আপনার 231 পেজে, প্লাসেন্টাল মাইগ্রেশন নামে। হ্যাঁ, আপনার প্রেগনেন্সির প্রথম দিকে ইউটেরাসের লোয়ার ইউটেরাইন সেগমেন্টাল লেন্থ থাকে মাত্র 0.5 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার, এতটুকু ছোট একটা চার, সেটাই আপনার লেবারের সময় হয়ে যায় হচ্ছে কি আপনার বেড়ে যায় 5 সেন্টিমিটার। তাহলে অলমোস্ট 10 গুণ আমার বেড়ে যাচ্ছে 20 উইকস। আচ্ছা, 10 গুণ বেড়ে যাচ্ছে, অলমোস্ট এইটুকু হয়ে যায় কথা লোয়ার ইউটেরাইন। তাহলে এই যে ছোট থেকে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তখন কি হচ্ছে, প্লাসেন্টাল এইজটা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট যেমন বড় হচ্ছে, প্লাসেন্টাল এইজটাও হচ্ছে গিয়ে তার সাথে সাথে উপরে উঠে যাচ্ছে। সো আলটিমেটলি সেটা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে থাকছে না, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে গিয়ে বলা হয় টপোট্রফিজম। এটা হচ্ছে গিয়ে ফান্ডাসের দিকে সাপ্লাইটা বেশি থাকে, ব্লাড সাপ্লাইটা বেশি থাকে, এই কারণে প্লাসেন্টাল যখন গ্রোথ হয় এটা ফান্ডাসের দিকে গ্রোথ বেশি। সো সব মিলায়া 20 উইকস এ যদি আপনি একটা পেশেন্টের আলট্রাসোনোগ্রাম করেন যখন লোয়ার ইউটেরাইন সেগমেন্টের লেন্থ থাকে মাত্র 0.5 সেন্টিমিটার, তখন আপনি অলমোস্ট
15% ক্ষেত্রে প্লাসেন্টা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে পেতে পারেন, অর্থাৎ প্লাসেন্টা প্রিভিয়া পেতে পারেন অথবা লো লাইং প্লাসেন্টা পেতে পারেন। কিন্তু এটাই আপনি আবার যখন টার্মে যে আল্ট্রাসোনোগ্রাম করবেন 34 উইকসে আল্ট্রাসোনোগ্রাম করবেন, তখন দেখবেন যে এর মধ্যে 90%ই হচ্ছে গিয়ে আবার রিলোকেট হয়ে যায়, আপার ইউটেরাইসে চলে যায়। ঠিক আছে, তাহলে কাদেরটা যেতে পারে না, যাদেরটা যেতে পারে না তারাই হচ্ছে রিস্ক গ্রুপে আছে, অথবা তাদের ফ্যাক্টর গুলাই রিস্ক ফ্যাক্টর। কি কি রিস্ক ফ্যাক্টর? কিছু হচ্ছে জেনারেল রিস্ক ফ্যাক্টর, যেমন হচ্ছে কি আপনার মাল্টি প্যারিটি, অ্যাডভান্স এজ, যত বয়স বেশি হয়, যত প্যারিটি বেশি হয়, ইউটেরাসে ফাইব্রোসিস যখন কোনো জায়গায় হয়, তখন এই যে এই প্লাসেন্টাল মাইগ্রেশনটা এটা আর অত স্মুথলি হতে পারে না, এই কারণে নিচের দিকে আটকে যায়। এছাড়া যদি প্রিভিয়াস ইউটেরাইন কোনো স্কার থাকে, যে স্কারের মধ্যে প্লাসেন্টাটা ঢুকে যায়, আলটিমেটলি প্লাসেন্টার উপরে ঢুকতে পারে না। এটা হতে পারে প্রিভিয়াস ইউটেরাইন, লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন স্কার, মায়োমেক্টমি স্কার, হিস্টেরেক্টমি স্কার, কারো যদি প্রিভিয়াস ডিএনসি করা হয়ে থাকে, ডিএনসি এর কারণে ওই নতুন করে ওই জায়গাটা একটা ফাইব্রোসিস বা হচ্ছে গিয়ে ট্রমা বা স্কারের মতো হলো, প্লাসেন্টা সেখানে আটকায় গেল, ঢুকতে পারলো। তাহলে এগুলো হচ্ছে গিয়ে রিস্ক ফ্যাক্টর। এই একটা গ্রুপ যে প্রিভিয়াস কোনো স্কার, ফাইব্রোসিস এই কারণে প্লাসেন্টা উঠতে পারতেছে না। আরেকটা গ্রুপ হচ্ছে কি যাদের প্লাসেন্টাটা কোনো কারণে বড়, প্লাসেন্টা যখন বড় হয় তাহলে ওই বড় প্লাসেন্টার কিছুটা অংশ লোয়ার ইউটেরাইন সেগমেন্ট পর্যন্ত চলেই আসতে পারে। এই গ্রুপের মধ্যে আবার আছে আপনার মাল্টিপল প্রেগন্যান্সি, জিডিএম, তারপরে হচ্ছে গিয়ে আপনার স্মোকিং করলে তখন হচ্ছে গিয়ে একটা ক্রনিক হাইপোক্সিয়া ক্রিয়েট হয়। হাইপোক্সিয়া সবসময় মেসেজ দিতে থাকে যে আমি প্রপার অক্সিজেন পাচ্ছি না, তখন প্লাসেন্টাল হাইপারট্রফি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের কমন কিছু রিস্ক ফ্যাক্টর প্লাসেন্টাল লেভেল। তারপরে আসেন প্লাসেন্টার কিছু গ্রেড বা টাইপ আছে। আগে হচ্ছে গিয়ে গ্রেডিংটা বেশি জনপ্রিয় ছিল, আপনার হচ্ছে গিয়ে যখন বলা হতো 1 2 3 4 টাইপ 1 2 3 4 প্লাসেন্টা গ্রেড আছে, কিন্তু এখন ওই জিনিসটা বাদ হয়ে রিভাইজড একটা ক্লাসিফিকেশন আসছে, যেটা এসিওজি বা এসিআর এসব ইয়ে থেকে এখন রাফলি দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে কি লো লাইন প্লাসেন্টা, আর একটা হচ্ছে কি ট্রু প্লাসেন্টা। আমরা কিন্তু এমবিবিএস লাইফে যে টাইপ 1 2 3 4 ওইটাই পড়ে আসছে, আমাদের অনেকের মাথায় আমার মনে হয় ওটাই এখনো গেঁথে আসছে। তো নতুনটা আমরা একটু ভালো করে মনে রাখবো, যেহেতু নতুনটার উপরেই এখন ম্যানেজমেন্ট ডিপেন্ড করে, ওই টাইপ 1 2 3 4 উপর এখন আর ম্যানেজমেন্ট ডিপেন্ড করে না, এই কারণে ওই জিনিসটা এখন গুরুত্ব হারাইছে। ম্যানেজমেন্টটা হচ্ছে গিয়ে এটা ট্রু প্লাসেন্টা প্রিমিয়াম আর লো লাইন প্লাসেন্টা এটার উপরে নির্ভর করে বলে এই টাইপটাই আমরা এখন বেশি মনে রাখি। যদি প্লাসেন্টার যে লোয়ার এইজটা সেটা উইদিন 2 সেন্টিমিটার অফ ইন্টারনাল অস থাকে, কিন্তু ইন্টারনাল অসকে কভার না করে, তাহলে সেটাকে বলা হয় লো লাইন প্লাসেন্টা। আর যদি প্লাসেন্টার যে এইজটা সেটা হচ্ছে গিয়ে ইন্টারনাল অসকে কভার করে থাকে, তাহলে সেটা হচ্ছে গিয়ে ট্রু প্লাসেন্টা প্রিমিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার আধুনিক ক্লাসিফিকেশন। আগের যে ক্লাসিফিকেশনটা ছিল এমবিবিএস টাইপের, এটা খুব একটা লাগে না। তারপর আপনারা একবার হচ্ছে গিয়ে মনে করতে পারেন, হ্যাঁ কিরকম ছিল টাইপ 1 2 3 4। 1 ছিল হচ্ছে গিয়ে প্লাসেন্টা লো লাইন কিন্তু ইন্টারনাল লজের মার্জিন পর্যন্ত আসে নাই। 2 ছিল মার্জিন পর্যন্ত আসছে কিন্তু অস্কে কভার করে নাই। 3 ছিল অস্কে কভার করছে কিন্তু সেটা পার্শিয়ালি। আর 4 ছিল যেটা অস্কে টোটালি কভার করছে। এই ধরনের একটা ক্লাসিফিকেশন ছিল। এই নতুন দত্তে কিন্তু এই ক্লাসিফিকেশনটা দেয়ও নাই, তুলে দিচ্ছে। এখন জায়গায় আপনার একদম ক্লাসিফিকেশনটা লাগবে যে আপনার এসবিএ তে কোন ধরনের সমস্যা তাহলে তারপরে আচ্ছা আপনার এসবিএ তে একটা আসতে পারে, এরকম কোশ্চেন আসতে পারে যে ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া কোনটাকে বলে। ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া কোনটাকে বলে একজন বলেন। পোস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়া যেটা টাইপ 2, হ্যাঁ টাইপ 2 প্লাস পোস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়া যেটা ওটাকে ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া বলে। এটা আপনাদের এসবি এর একটা কোশ্চেন হতে পারে। কেন পোস্টেরিয়রটা বেশি ডেঞ্জারাস? কারণ পোস্টেরিয়রটা স্যাক্রাল প্রমোটারি থেকে ধরে, যেহেতু পোস্টেরিয়র কার্ভেচারটা হচ্ছে গিয়ে এইরকম, তো প্লাসেন্টা যখন ভাবে এইভাবে ঢেকে দিবে, আলটিমেটলি কিন্তু অনেকটুকু ইনলেট প্লাস হচ্ছে ক্যাভিটির অনেকটুকু জায়গা এই প্লাসেন্টা দিয়ে অবস্ট্রাক্টেড হয়ে যায়। আলটিমেটলি তখন দেখা যায় কি বাচ্চাটা হচ্ছে এঙ্গেজও হতে পারে না,
এঙ্গেজ না হইতে পারলে এই প্লাসেন্টা একটু একটু সেপারেশন হয়ে যখন ব্লিডিং হয় তখন ওই ব্লিডিংটাকে হচ্ছে গিয়ে যেহেতু মাথাটা প্রেস করে হচ্ছে গিয়ে কিন্তু সাইনাস বন্ধ করে ব্লিডিং কন্ট্রোল করতে অনেকটা হেল্প করে। তো যদি মাথা ফ্লোটিং থাকে সেটা যদি হচ্ছে গিয়ে কম্প্রেস না করতে পারে তাহলে কিন্তু ব্লিডিংটা বেশি হয়, ব্লিডিং বেশি হয়ে মা এবং বাচ্চা দুজনেরই হচ্ছে গিয়ে খারাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকে, যে কারণে এটাকে টাইপ 2 পোস্টার প্লাসেন্টা প্রিভিয়াটাকে ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া। আচ্ছা, প্লাসেন্টাল মাইগ্রেশন আমি অলরেডি বলছি। এখন আসল ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার কেন জানতে হবে? এক, what are the diagnostic feature of placenta previa, এভাবেও কোশ্চেন আসতে পারে। আবার হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল ফিচার গুলো দিয়ে একটা সিনারিও দেওয়া পরে সেটা থেকে আপনাকে ডায়াগনোসিস করতে পারেন। সো ক্লিনিক্যাল ফিচার জানা থাকলে আপনি ডায়াগনোসিস করতে পারবেন, ক্লিনিক্যাল ফিচার জানা থাকলে আপনি হচ্ছে ডায়াগনস্টিক ফিচার আসলে সেটাও লিখতে পারবেন। আচ্ছা, তাহলে কি সিমটম কি? প্লাসেন্টা প্রিভিয়ার একটাই সিমটম, পেইনলেস, apparently causeless, recurrent, bright red vaginal bleeding. ঠিক আছে, শুধু ভ্যাজাইনাল ব্লিডিং বলতে হবে না, এই প্রত্যেকটা শব্দ আপনার হচ্ছে গিয়ে মাথায় থাকতে হবে। এক নাম্বার পেইনলেস, দুই নাম্বার হচ্ছে গিয়ে অ্যাপারেন্টলি কজলেস, দেন রিকারেন্ট, তারপর হচ্ছে গিয়ে আপনার ব্রাইট রেড ভ্যাজাইনাল ব্লিডিং। এবং এই যে ভ্যাজাইনাল ব্লিডিং এর আমি যে ফিচারটা বললাম এই ফিচারটার সাথে অ্যাব্রাপশিও প্লাসেন্টার যে ভ্যাজাইনাল ব্লিডিং, এই প্রত্যেকটা ফিচারের কিন্তু পার্থক্য আছে। যখন আপনাকে যদি কখনো পার্থক্য লিখতে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা শব্দ দিয়ে আপনি একটা করে পার্থক্য লিখতে পারবেন। ঠিক আছে, এটা আমি যখন আপনাকে পার্থক্য পড়াবো তখন। আচ্ছা, এটা গেল আপনার সিমটম। তারপর আসেন সাইন। কি পাবেন আপনি? সাইনের মধ্যে আপনি জেনারেল এক্সামিনেশন যখন করতে যাবেন দেখবেন যে যতটুকু ব্লিডিং আপনি দেখতে পাচ্ছেন জেনারেল এক্সামিনেশনের ফাইন্ডিং গুলো সেটার সাথে প্রপোর্শনাল। কি কি ফাইন্ডিং থাকবে? পেশেন্ট এনিমিক থাকবে, পেশেন্টের যদি হচ্ছে অ্যাক্টিভ ব্লিডিং থাকে, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া থাকবে, হাইপোটেনশন থাকবে। ঠিক আছে, ব্লিডিং যদি ওইরকম হয় তাহলে শকের ফিচার থাকবে। আচ্ছা, তারপর আসেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আপনি কি পাবেন? পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে ফান্ডাল হাইট আপনি সেম পাবেন। ইউটেরাসের ফিলিংটা কিরকম হবে? ইউটেরাসের ফিলিংটা হবে হচ্ছে গিয়ে সফট, রিল্যাক্সড, ইলাস্টিক, নন টেন্ডার। ঠিক আছে, সফট, রিল্যাক্সড, ইলাস্টিক, নন টেন্ডার একটা ইউটেরাস পাবেন আপনি। ফিটাল মুভমেন্ট প্রেজেন্ট থাকবে, ফিটাল সাউন্ড সাধারণত প্রেজেন্ট থাকে। আর এডিশনাল ফিচার যেগুলো থাকতে পারে সেটা হচ্ছে কি ম্যাল প্রেজেন্টেশন আর ফ্লোটিং হেড থাকতে পারে। অনেক ক্ষেত্রে প্লাসেন্টাল প্রিভিয়াতে বাচ্চা ম্যাল প্রেজেন্টেশন থাকে এবং হেড ফ্লোট। ফিটাল হার্ট সাউন্ড ইউজুয়ালি প্রেজেন্ট পাবেন। পার ভ্যাজাইনালি টোটাল এক্সামিনেশন আপনি করবেন না, যেটা আপনি প্লাসেন্টা প্রিভিয়া সাসপেক্ট করতেছেন এটা আপনি কখনোই পিডি করতে যাবেন না। আপনি শুধুমাত্র ইন্সপেকশন করবেন এবং ইন্সপেকশন থেকে আপনি ব্লিডিং এর অ্যামাউন্টটা বোঝার চেষ্টা করবেন। তারপরে আসেন হিস্ট্রি গেল, সিমটম গেল, সাইন গেল, এখন হচ্ছে গিয়ে আমার ইনভেস্টিগেশন। প্লাসেন্টা প্রিভিয়া ডায়াগনোসিসের জন্য অনলি আল্ট্রাসোনোগ্রাফি ইজ এনাফ। ফর ডায়াগনোসিস শুধু আল্ট্রাসোনোগ্রাফি করলেই হবে। যদি কোনো কারণে আপনি হচ্ছে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফিতে আল্ট্রাসোনোগ্রাফিতে প্লাসেন্টার পজিশন সবসময় বোঝা যায়। তারপরে ধরেন আপনি প্লাসেন্টা প্রিভিয়া বুঝতে পারতেছেন যে এটা প্লাসেন্টা এক্রিটা কিনা, অর্থাৎ প্লাসেন্টাল ইনভেশন আছে কিনা এটা বুঝতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি একটা এমআরআই করতে পারেন। এমআরআই করে আপনি হচ্ছে গিয়ে প্লাসেন্টাল ইনভেশন আছে কিনা, অর্থাৎ এটা ফাস্ট ডিসঅর্ডার কিনা সেটা বোঝার চেষ্টা করবেন। তার সাথে যদি আপনার কোশ্চেনটা এরকম আসে, do you want to do any additional investigation, যে আপনি আল্ট্রাসোনোগ্রাফি করছেন, ডায়াগনোসিস করে ফেলছেন, এখন আপনি আর কোনো এডিশনাল ইনভেস্টিগেশন করতে চান কিনা, তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে কি আনসারটা এরকম হবে যে আপনি একটা ব্লাড গ্রুপিং এন্ড আরএস ট্র্যাকিং করবেন, এটা ম্যানেজমেন্টের জন্য। আপনি একটা হিমোগ্লোবিন পার্সেন্টেজ করবেন, এটাও ম্যানেজমেন্টের। ঠিক আছে, আদার আর কোনো ইনভেস্টিগেশন আপনার প্লাস্টিক এর জন্য লাগে না। তারপর আসেন এখন আপনার পেশেন্টকে ম্যানেজ কিভাবে। তার আগে আপনাদের বই ম্যানেজমেন্টের আগে একটু কমপ্লিকেশনটা যে আছে টেবিলের মধ্যে কমপ্লিকেশনটা লাগায় ফেলেন। 2003 পেজ প্লাসেন্টা প্রিভিয়া কমপ্লিকেশন কি কি হতে পারে? ম্যাটারনাল কমপ্লিকেশন, ফিটাল কমপ্লিকেশন। ম্যাটারনাল কমপ্লিকেশন হচ্ছে গিয়ে সবার প্রথমেই প্লাসেন্টা প্রিভিয়া বললে আমাদের মাথায় কোনটা আসে? আমাদের মাথায় আসে ব্লিডিং। সো এন্টিবায়োটাম হেমোরেজ হচ্ছে গিয়ে একটা কমপ্লিকেশন। এন্টিবায়োটাম হেমোরেজ থেকে পেশেন্ট শর্ট চলে যায়। তার সাথে হচ্ছে গিয়ে প্রি
প্রিটার্ম লেবারে চলে যাওয়ার একটা চান্স থাকে। প্রিটার্ম লেবার এটা স্পন্টেনিয়াসলিও প্রিটার্ম লেবারে যেতে পারে, আবার আইট্রোজেনিক প্রিম্যাচুরিটিও পেশেন্টের হচ্ছে গিয়ে ধরেন অনেক ব্লিডিং হচ্ছে, তখন আমরাও আইট্রোজেনিক্যালি প্রিম্যাচিউর ভাবে টার্মিনেট করবো। তাহলে ইন্টারপার্টাম হেমোরেজ, প্রিম্যাচিউর লেবার, আর আরেকটা হচ্ছে কি প্লাসেন্টা প্রিভিয়ার সাথে অ্যাসোসিয়েটেড ম্যাল প্রেজেন্টেশন থাকতে পারে। এটা অলরেডি হচ্ছে কি আর অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি একবার বলছি। ডিউরিং লেবার কি হতে পারে? ডিউরিং লেবার মেমব্রেন রাপচার আর্লি হয়ে যেতে পারে। আর্লি রাপচার অফ মেমব্রেন হতে পারে, আর্লি রাপচার অফ মেমব্রেন হলে কর্ড কোলাপস হতে পারে, তার সাথে হচ্ছে ইন্টারপার্টাম হেমোরেজ হতে পারে, তারপর হচ্ছে গিয়ে পিওরপিডিয়ামে আপনার পিপিএইচ হতে পারে, পিওরপিয়াসিস হতে পারে, সার্ভিকেশন। বাচ্চার কি সমস্যা হতে পারে? বাচ্চার সমস্যা হচ্ছে কি বাচ্চার অ্যাসফাইক্সিয়েটেড হতে পারে, যেহেতু এখানে হচ্ছে আপনার ইন্টারভেনশনের পরিমাণটা বেশি, কিন্তু তার ইনজুরি হতে পারে। এই বাচ্চাগুলার কনজেনিটাল অ্যানোমালি হওয়ার চান্স কমে নর্মাল প্লাসেন্টাল পজিশনের তুলনায় এদের হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি হওয়ার চান্সটা বেশি হতে পারে। এছাড়াও বাচ্চাগুলার লো বার্থ ওয়েট আর এজ হতে পারে। এখন আসেন কমপ্লিকেশনের সাথেই 10th এডিশন বলতে 34 কেসে প্লাসেন্টা প্রিভিয়া আর অ্যাব্রাপশন প্লাসেন্টার একটা ডিফারেন্স আছে। তো আমি হচ্ছে পড়ানোর সময় আপনারা বলছিলাম যে পেইনলেস, অ্যাপারেন্টলি কজলেস, রিকারেন্ট, ব্রাইট রেড ভ্যাজাইনাল ব্লিডিং, এই কথাটা আপনার মনে রাখতে হবে। কারণ অ্যাব্রাপশন প্লাসেন্টার সাথে আপনি যখন ডিফারেন্স করতে যাবেন, এটা পেইনলেস আর অ্যাব্রাপশন প্লাসেন্টার ব্লিডিং থাকে পেইনফুল। অ্যাপারেন্টলি কজলেস অ্যাব্রাপশন প্লাসেন্টাতে সাধারণত কোনো একটা কজ আপনি খুঁজে পাবেন, আইদার পেশেন্টের হাইপারটেনসিভ ডিসঅর্ডার, প্রিএক্লাম্পসিয়া বা ট্রমা, কোনো একটা হিস্ট্রি পেশেন্ট আপনাকে দিবে। এটা রিকারেন্ট আর ওটা হচ্ছে কন্টিনিউয়াস। অ্যাব্রাপশন প্লাসেন্টার ব্লিডিং এরকম হয় না যে এখন একটু হলো থেমে গেল, কিছুদিন পরে আবার হবে, তা না। ব্লিডিং এটা হয়েছে তো যতক্ষণ পর্যন্ত আপনি ম্যানেজমেন্ট না করতেছেন হতেই পারে। আচ্ছা, তারপরে ওটা হচ্ছে ব্রাইট রেড ব্লিডিং থাকে, আর এখানে হচ্ছে কি ডার্ক কালার ব্লিডিং থাকে সাধারণত। জেনারেল এক্সামিনেশন এটা গেল আপনার সিম্পল। জেনারেল এক্সামিনেশনে যান, জেনারেল এক্সামিনেশনে দেখবেন যে প্লাসেন্টা প্রিভিয়ার পুরো ব্লিডিংটাই রিভিল থাকে, যে কারণে ব্লিডিং এর পরিমাণ আর জেনারেল কন্ডিশন প্রপোর্শনাল। আর অ্যাব্রাপশন প্লাসেন্টাতে বেশিরভাগ ক্ষেত্রেই কনসিল থাকে, অনেকটুকু ব্লিডিং কনসিল থাকে, যে কারণে জেনারেল এক্সামিনেশনে যেটুকু আপনি পেশেন্টের এনিমিয়া বা হচ্ছে অন্যান্য ফাইন্ডিংস পাবেন সেটার সাথে ব্লিডিং এর পরিমাণটা মিলবে না, সে তুলনায় কম থাকবে। আচ্ছা, তারপরে আসেন জেনারেল এক্সামিনেশনের আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং হচ্ছে অ্যাব্রাপশন প্লাসেন্টাতে আপনি অ্যাসোসিয়েটেড প্রিএক্লাম্পসিয়া পেতে পারেন, যেটা এপি প্লাসেন্টা প্রিভিয়া আপনি পাবেন না। আচ্ছা, তারপরে আসেন অ্যাবডোমিনাল এক্সামিনেশনে হাইট অফ ইউটেরাস প্লাসেন্টা প্রিভিয়াতে সমান থাকবে, অ্যাব্রাপশন প্লাসেন্টাতে বেশি থাকবে। ফিল অফ ইউটেরাস প্লাসেন্টা প্রিভিয়াতে সফট, রিল্যাক্সড, নন টেন্ডার থাকবে, অ্যাব্রাপশন প্লাসেন্টাতে আপনার রিজিড, টেন্ডার থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আপনার ফিটাল হার্সাফ প্লাসেন্টা প্রিভিয়াতে সাধারণত প্রেজেন্ট থাকে। অ্যাব্রাপশন প্লাসেন্টা বেশি খারাপ কন্ডিশন দেখা যায় যে যখন আসে আমাদের কাছে অনেক সময় বাচ্চা খারাপ থাকতে পারে, আপনি ফিটাল হার্সাফ নাও পেতে পারেন, অর্থাৎ আইভি অ্যাব্রাপশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। আচ্ছা, ম্যাল প্রেজেন্টেশন এটা প্লাসেন্টা প্রিভিয়াতে বেশি থাকে, অ্যাব্রাপশন প্লাসেন্টার সাথে ম্যাল প্রেজেন্টেশন থাকে। আল্ট্রাসোনোগ্রাম করলে প্লাসেন্টা প্রিভিয়াতে আপনি ফাইন্ডিংস পাবেন প্লাসেন্টা ইনভলিউটারি সেপ্টাল, অ্যাব্রাপশন প্লাসেন্টাতে আপনি ফাইন্ডিং পাবেন যে একটা প্লাসেন্টার কোনো একটা ক্লট দেখতে পাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি দুইটা পার্ট। এরপরে আসো ম্যানেজমেন্ট করতে চাচ্ছেন। আচ্ছা, ম্যানেজমেন্টে যাওয়ার আগে একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা একটা দেখি। জুলাইয়ে একটা সিনারিও দেওয়া ছিল, 35-year-old had 2 normal vaginal delivery plus 1 cesarean section presented at her 28 weeks of pregnancy with parvaginal bleeding. Mention 4 risk factor of placenta previa, যেটা আমরা পড়ছি অলরেডি। আউটলাইন দ্য ক্রাইটেরিয়া টু ডায়াগনোজ প্লাসেন্টা প্রিভিয়া। যখন এইভাবে বলবেন ক্রাইটেরিয়া টু ডায়াগনোজ, তখন আপনার কাছে বেসিক্যালি সিমটম জানতে চাচ্ছে, সাইন অর্থাৎ জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং, প্যারাডোমিনাল এক্সামিনেশন ফাইন্ডিং, ভ্যাজাইনাল এক্সামিনেশন ফাইন্ডিং জানতে চাচ্ছে, এবং তার সাথে ইনভেস্টিগেশনও জানতে চাচ্ছে। ঠিক আছে, তাহলে ক্রাইটেরিয়া টু ডায়াগনোসিস বলতে আপনার হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন তিনটাই। And when to manage conservatively, ম্যানেজমেন্ট
তারপর রিয়াকশন দেখেন জুলাইয়ে 22-এ এরকম একটা সিনারিও দেয়া যে 35 ইয়ার প্যারা 1 সিজারিয়ান সেকশন। খেয়াল করে দেখছেন যে বয়সগুলো সব বেশি দেয়া 35 ইয়ার, 32 ইয়ার, 32 ইয়ার্স, কারণ প্লাসেন্টা প্রিভিয়ার একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু হচ্ছে কি অ্যাডভান্স। আচ্ছা, প্যারা 1 সিজারিয়ান সেকশন 37 weeks of pregnancy presented with 2 episodes of vaginal bleeding. USA report shows placenta, ultrasonogram report হবে এটা, ultrasonogram report show placenta nosi partially covering the internal nose. প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, শুধু ultrasonogram report বলেই দিতেছে। সন্দেহে এটা আপনার প্লাসেন্টা প্রিভিয়া। মেজার্স টু টেক বিফোর রিপিট সিজারিয়ান সেকশন। রিপিট সিজারিয়ান সেকশনের আগে আপনি কি কি মেজার নেবেন, তাহলে এটা ম্যানেজমেন্ট রিলেটেড কোশ্চেন। এটা আমরা এখন পড়ি না, এটা আমরা সামনে পড়ব। তারপর আসি 21শে জুলাই আবারও একটা সিনারিও দিয়ে আলট্রাসোনোগ্রাম একদম ফাইন্ডিং দিয়ে দেয়া আছে। তারপরে তার সাথে বলা হয়েছে প্লাসেন্টা অলসো ইনভেডেড দ্য ব্লাডার, অর্থাৎ এটা প্লাসেন্টা এক্সিটা স্পেকট্রাম ডিসঅর্ডার চলে গেছে, ফার্স্ট ডিসঅর্ডার। সেখানে আপনার কাছে জানতে চাইছে হাউ ডু প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সিজারিয়ান সেকশন এন্ড স্টেপস টু মিনিমাইজ কমপ্লিকেশন ডিউরিং। তারপরে একটা কোশ্চেন আসছে যেখানে আপনার কাছে জানতে চাইছে what information do you want to know from ultrasonogram and what difficulties may be faced if cesarean section done in these cases. তারপরে আরেকটা সিনারিও দিয়ে সেটা ডায়াগনোসিস জানতে চাইছে। আচ্ছা, এটা একটু ডিফারেন্ট, এটা আমি আরেকটু পরে বলতেছি। এটা প্লাসেন্টা প্রিভিয়া না, তারপরে যেটা জুলাই 24-এ এটা আবার প্লাসেন্টা প্রিভিয়া। এবং প্লাসেন্টা প্রিভিয়ার মধ্যে আরো যদি আমি স্পেসিফিক্যালি বলি পালস ডিসঅর্ডার নিয়ে, এবং এখানেও সেই যে আপনার আগে যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটার রিপিটেশন। কোন কোশ্চেনটা আমি বলবো জানুয়ারি 21-এ যে কোশ্চেনটা আসছিল একদম ঠিক ওই কোশ্চেনটাই জুলাই 24-এ রিপিটেশন হচ্ছে। একটা সিনারিও দিয়ে পালস ডিসঅর্ডার একটা সিনারিও দিয়ে জানতে চাইছে হাউ ডু প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সিজারিয়ান সেকশন এন্ড হোয়াট স্টেপস ইউ উইল টেক ডিউরিং অপারেশন টু মিনিমাইজ কমপ্লিকেশন। বোঝার জন্য যে আমাদের কোন জায়গাগুলো কষ্ট দিয়ে পড়তে হবে। আমরা ইনভেস্টিগেশন পর্যন্ত করছি, এর মধ্যে আলট্রাসোনোগ্রাম ফাইন্ডিংসটা আমি আপনাদেরকে বলি নাই, কারণ আলট্রাসোনোগ্রাম ফাইন্ডিংসটা আরেকটু পরে আমি যখন আপনার পিপিএইচ এ যাব বা হচ্ছে কি আপনার কমপ্লিকেশন অফ থার্ড স্টেজ অফ লেবারে যাব, ওই জায়গায় পাস ডিসঅর্ডারের আলট্রাসোনোগ্রাম ফাইন্ডিংটা আছে। আপনাদেরকে বেসিক্যালি পাস ডিসঅর্ডারের আলট্রাসোনোগ্রাম ফাইন্ডিংটাই মুখস্থ করতে হবে, কারণ প্লাসেন্টা প্রিভিয়ার আলট্রাসোনোগ্রাম ফাইন্ডিংটা একটাই, placenta located in the lower uterine segment near to internal nose অথবা covering the internal nose, এটাই আপনার প্লাসেন্টা প্রিভিয়ার আলট্রাসোনোগ্রাম। কিন্তু এটাই আপনার কাছে যদি পাস ডিসঅর্ডার আলট্রাসোনোগ্রাম ফাইন্ডিং জানতে চাই তাহলে তো আরো বেশ কিছু করার চলে আসবে, যেটা আমি বললাম যে পরবর্তী চ্যাপ্টার গুলোতে যেহেতু আসছে এবং ওখান থেকে একবারে বইয়ে দাদায় আপনাদের বলে দেবো ওখানে আর একসাথে বললাম। আচ্ছা, একটা ম্যানেজমেন্ট। আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন আপনার কাছে ওয়ার্ডে একটা রোগী আসছে প্লাসেন্টা প্রিভিয়া নিয়ে, আপনি আচ্ছা একটা আপুর নাম নাই, একটা আপনার নাম্বার দেয়া 279317, উনি বারবার ওয়েটিং রুমে কেন চলে যাচ্ছেন, একটু মামুন রশিদ ভাই খেয়াল করবেন। আমাকে একটু দিশা আপু শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, আমাকে বলেন তো প্লাসেন্টা প্রিভিয়ার রোগী যখন ওয়ার্ডে পান কি ম্যানেজমেন্ট দেন? প্লাসেন্টা প্রিভিয়ার রোগী যখন ওয়ার্ডে আসে তখন আমরা দুই রকমের ম্যানেজমেন্ট নেই। একটা হচ্ছে যে জেনারেল ম্যানেজমেন্ট, আর যদি একটা স্পেসিফিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্ট হচ্ছে যে পেশেন্ট কি অ্যানিমিক কিনা, পেশেন্টকে আমরা হচ্ছে অ্যানিমিয়া কারেকশন করি, পেশেন্টের আরো কোনো অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকলে সেগুলো দেখি। আর একটা হচ্ছে যে আমরা ব্লিডিংটার এক্সটেন্টটা দেখি যে এটা কিরকম ব্লিডিং হচ্ছে,
পেশেন্ট কি খুবই শখে কিনা, পেশেন্টের জেস্টেশনাল এজটা কত, এই আর কি। যদি হচ্ছে খুবই অল্প এজ হয়, এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দেওয়া যায়, আমরা সেটা দিই। আর যদি টার্মিনেশনের প্রয়োজন হয় তাহলে তো আমরা টার্মিনেট করি। আমি হয়তো গুছিয়ে বলতে পারিনি আপু, বইতে কিভাবে বলতে হবে এটা আপনি বলে দেন। আপনি যেটুকু বলেছেন একদম ঠিক বলেছেন, এটাই ম্যানেজমেন্ট, ঠিক আছে? এটাই ক্লাসিফিকেশন ম্যানেজমেন্ট। ক্লাসিফিকেশন ম্যানেজমেন্ট যখন আপনার কাছে জিজ্ঞেস করবে বা কোনো কোশ্চেনে আসবে, আপনার ফার্স্ট লাইন হবে 1 নাম্বার হসপিটালাইজেশন। প্লাসেন্টা প্রিভিয়ার রোগী সে যদি এটাও বলে যে আমার হচ্ছে গিয়ে গতকাল ব্লিডিং হয়েছিল, এখন আপনার কাছে সেই কমপ্লেন নিয়ে আসছে, তারপরেও আপনার তাকে ভর্তি করতে হবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে হসপিটালাইজেশন। সেকেন্ড, কাউন্সিলিং। প্লাসেন্টা প্রিভিয়ার রোগীতে তার কি সমস্যা, এই সমস্যা থেকে তার ভবিষ্যতে কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে, এগুলো সব খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝাই দিতে হবে। হসপিটালাইজেশন, কাউন্সিলিং। থার্ড হচ্ছে গিয়ে আপনার স্কোপস অফ ম্যানেজমেন্ট। আপনার কি কি হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট অপশন, যেটা ম্যানেজমেন্ট অপশন হচ্ছে গিয়ে আইদার রিস্ট্রিক্টেড ম্যানেজমেন্ট অথবা হচ্ছে গিয়ে আপনার অ্যাক্টিভ ইন্টারফারেন্স। আচ্ছা, এক্সপেক্টেড ম্যানেজমেন্ট কাকে দিতে পারবো, অ্যাক্টিভ ইন্টারফারেন্স কাকে দিতে পারবো, এই দুটা জিনিস হচ্ছে গিয়ে লিখে দিব। দিয়ে তারপরে হচ্ছে কি অ্যাক্টিভ ইন্টারফারেন্স মানে তো টার্মিনেশন, ওখানে আর হচ্ছে গিয়ে বড় করার কোনো জায়গা নাই। আর যদি এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিই তাহলে এক্সপেক্টেড ম্যানেজমেন্টের আন্ডারে কি কি থাকবে সেটা হচ্ছে গিয়ে। তাহলে কোশ্চেন আসে তাহলে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট কাকে দিব আর অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিব আপু যেটা বললো যে আমরা ব্লিডিং চেক করবো, কেউ কারো যদি অ্যাক্টিভ খুব বেশি ব্লিডিং না থাকে। 2, আমরা জেস্টেশনাল এজ দেখি, পেশেন্ট যদি টার্মে না পৌঁছায় থাকে, হ্যাঁ, প্রি টার্ম যদি হয়, প্রি টার্ম যদি হয়, অ্যাক্টিভ ব্লিডিং যদি খুব বেশি না থাকে, পেশেন্ট যদি হেমোডাইনামিক্যালি স্টেবল হয়, তার বাচ্চার যদি ফিটাল হার্ট রেট রিঅ্যাসিউরিং থাকে, সিটিজি রিঅ্যাসিউরিং থাকে, তাহলে এই পেশেন্টকে আমি এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিব। কেন, কি উদ্দেশ্যে? আমার উদ্দেশ্য থাকবে যে আমি এটাকে টার্ম পর্যন্ত নিয়ে যাবো, কোনো মতে 37 উইকস পর্যন্ত নিয়ে যেতে পারলে তারপর হচ্ছে টার্মিনেশন। আর অ্যাক্টিভ ইন্টারফারেন্স কাকে করবো, একবার যদি পেশেন্ট আমার কাছে টার্মে আসে তাহলে সেখানে এক্সপেক্টেড ম্যানেজমেন্টের কোনো জায়গা নেই, পেশেন্ট ব্লিডিং থাকুক আর না থাকুক আমি টার্মিনেট। তাহলে একটা হচ্ছে টার্ম, 2 নাম্বার হচ্ছে গিয়ে পেশেন্টের একদম অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে, যেটা বন্ধ হচ্ছে। 3 নাম্বার পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল না, এত ব্লিডিং হচ্ছে। 4 নাম্বার ফিটাল হার্ট রেট নন ইস্যুইং, সিটিজি নন ইস্যু, মানে ফিটাল স্ট্রেসে চলে গেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি অফ বেবি, বাচ্চার কোনো একটা অ্যানোমালি আছে, তাহলে সেক্ষেত্রে তো আর এমন অ্যানোমালি আছে যেটা নট কম্পিটিবল উইথ লাইফ, জন্মানোর পরে বাঁচবে না, অথবা প্লাসেন্টা প্রিভিয়ার সাথে যদি আইএনটি থাকে, তাহলে এইসব ক্ষেত্রে আমি অ্যাক্টিভ ইন্টারফারেন্স হচ্ছে টার্মিনেট করলে তো টার্মিনেশনের অপশন হচ্ছে আপনার 2টা, একটা কি সিজারিয়ান সেকশন আর একটা ভ্যাজিনাল ডেলিভারি। তাহলে ভ্যাজিনাল ডেলিভারি কার ক্ষেত্রে আমি ট্রাই করতে পারবো, যদি লো লাইন হয়। লো লাইন এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে ভ্যাজিনাল ডেলিভারি মে বি ট্রাই, বাট ইন মোস্ট কেসেস সিজারিয়ান সেকশন ইজ নিডেড। আমার বই অফ আনসার একটু বলি আপু একটু বলি যে আমি জানতে চাচ্ছিলাম যে লো লাইন যখন বলবো ওটা কি আমরা অ্যান্টেরিয়র লো লাইন উল্লেখ করে দিব, কারণ পোস্টেরিয়র লো লাইন কি আপু আমরা অ্যালাউ করবো? আমরা অ্যালাউ করবো, সরি মানে উল্লেখ করে দিব না, আমরা শুধু লো লাইনই বলবো, ইন্টেরিয়র পোস্টেরিয়র ওরকম ভাবে আলাদা করে বলবো না। আসলে প্র্যাকটিক্যালি তো আমরা কোনোটাই হচ্ছে গিয়ে যদি লো লাইনও হয় বা প্লাসেন্টা প্রিভিয়াও হয়, আমরা হচ্ছে গিয়ে ওই লিস্টটা নেই না। তবে প্রোটোকল হচ্ছে গিয়ে লো লাইন হলে আপনি নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দিতে পারবেন। সেই ট্রায়ালটাও আপনি হচ্ছে সিজারিয়ান সেকশনের জন্য সবকিছু রেডি রেখে ট্রায়াল দিবেন, এবং যদি দেখা যায় ওভাবে প্রোগ্রেস করছে না বা ব্লিডিং হচ্ছে বা ফিটাল হার্ট রেট আপনি নন রিঅ্যাসুরিং পাচ্ছে, তখন আপনি সিজারিয়ান সেকশনে চলে যেতে পারবেন। আর যেটা একদম আস্তে কভার করতেছে সেখানে আর ট্রায়ালের কোনো কথা নেই, সেটা হচ্ছে সরাসরি সিজারিয়ান সেকশন। এটা হচ্ছে কি আপনার প্রোটোকল। আর আপনার অ্যাকর্ডিং টু দত্তে যে ম্যানেজমেন্ট প্রোটোকল দিচ্ছে সেখানে কিন্তু আবার বলছে উইদিন 2 সেন্টিমিটারের মধ্যে হইলেই সিজারিয়ান সেকশন। হ্যাঁ, এখানে আর হচ্ছে গিয়ে আপনার লো লাইনেও এমবিডি ট্রায়ালের কথা বলে নাই, কিন্তু বিভিন্ন হচ্ছে গিয়ে আপনার গাইডলাইনে লো লাইনের ক্ষেত্রে বলা আছে যে এটি হচ্ছে গিয়ে ট্রাই করতে পারবেন। ঠিক আছে, এটা এখন আপনাদের আসলে এত কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন যেটা সত্যি কথা দিবে না, আপনার কোশ্চেন দিলে সোজা ইনশাআল্লাহ প্লাসেন্টা প্রিভিয়াই থেকে, এবং ওটা হতে তারপর সরাসরি সেকশন। আচ্ছা, এটা গেল। আরেকটা হচ্ছে গিয়ে
এক্সপেক্টেড ম্যানেজমেন্ট। এক্সপেক্টেড ম্যানেজমেন্টের মধ্যে কি কি থাকে? এক্সপেক্টেড ম্যানেজমেন্টের মধ্যে হসপিটালাইজেশন, বেড রেস্ট উইথ বাথরুম প্রিভিলেজ, তারপরে হচ্ছে আপনার পেশেন্ট মনিটরিং এর মধ্যে আপনার পেশেন্টের স্টেরাইল প্যাড করে থাকতে হবে যাতে ব্লিডিং এর অ্যামাউন্টটা আপনি বুঝতে পারেন। প্লাস হচ্ছে কি পেশেন্টের ভাইটালস মনিটরিং করবেন, প্রতিদিন আপনি হচ্ছে কি পেশেন্টের পিভি ব্লিডিং কেমন হচ্ছে সেটা মনিটর করবেন, ফিটাল হার্ট রেট, সিটিজি এগুলো দিয়ে বাচ্চার অবস্থা মনিটর। আচ্ছা, তার সাথে হচ্ছে কি যদি 32 উইকস এর আগে হয় এই ব্লিডিংটা, মানে আপনাকে যত জেস্টেশনাল উইকস দেওয়া যাবে, যদি দেখা যায় যে আপনাকে 28 উইকস এর ব্লিডিং এরকম একটা সিনারিও দিয়ে দেন ম্যানেজমেন্ট জানতে চাইছে, তখন আপনি হচ্ছে কি স্টেরয়েডের ইন্টারনাল কর্টিকোস্টেরয়েডের কথা লিখবেন। আপনি তখন হচ্ছে কি ম্যাক্সালস ফর নিউরো প্রোটেকশন এটা লিখবেন, ঠিক আছে? তারপরে লিখবেন যে 2 to 3 days আফটার স্টপেজ অফ ব্লিডিং আপনি হচ্ছে গিয়ে একটা খুবই জেন্টল পার্সপেকুলাম এক্সামিনেশন করবেন। কেন? ওই যে এক্সট্রা ক্লাসিক্যাল কস্ট গুলো ওগুলো কোনো কাজগুলো স্মুথ করার জন্য, ঠিক আছে? তাহলে আপনার বেড রেস্ট, পিরিয়ডিক মনিটরিং, তার সাথে হচ্ছে গিয়ে আপনার ইন্টারনেটাল কর্টিকোস্টেরয়েড, ম্যাগনেসিয়াম সালফেট ফর নিউরো প্রোটেকশন, জেন্টাল স্পেকুলাম এক্সামিনেশন। আর আরেকটা হচ্ছে কি যেটা আপনি বললেন যে পেশেন্টের যদি এনিমিয়া থাকে তাহলে এনিমিয়া কারেকশন। এই হচ্ছে আমার এক্সপেক্টেড ম্যানেজমেন্ট। এখন এক্সপেক্টেড আর ম্যানেজমেন্টের পরে আরেকটা যেটা জিনিস আপনার কাছে থেকে জানতে হবে লাগে, এটা তো প্রিভিয়ার ম্যানেজমেন্ট হবে। আর যদি প্লাসেন্টা একট্রিটা স্পেকট্রাম হয় তাহলে সেটার ম্যানেজমেন্টটা কিরকম? প্লাসেন্টা একট্রিটা স্পেকট্রাম বা পাস ডিসঅর্ডার হলে সেখানে আর ভ্যাজাইনাল ডেলিভারির কোনো জায়গা নেই। আচ্ছা, এখানে যেমন টার্মে হলেই সিজারিয়ান সেকশন, আর পাস ডিসঅর্ডারের ক্ষেত্রে 34 থেকে 36 উইকস এর মধ্যেই সিজারিয়ান সেকশন। আচ্ছা, যদি পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট থাকে তাহলে সিজারিয়ান হিস্টেরেক্টমি, ঠিক আছে? সিজারিয়ান সেকশন করবো, তার সাথে আমি হিস্টেরেক্টমি করবো। আগে থেকেই প্ল্যান থাকবে যে আমি হিস্টেরেক্টমি করবো, ঠিক আছে? আচ্ছা, আর যদি হচ্ছে পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট না থাকে, পেশেন্টের আরো বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কিছু কনজারভেটিভ ম্যানেজমেন্ট ট্রাই করা যায়। কোন কনজারভেটিভ ম্যানেজমেন্ট ট্রাই করা যায় সেটা আপনাদের কোন চ্যাপ্টারে এখানে নাই, আপনার পরে আছে। যে জায়গায় আসছে ওই জায়গায় দাঁড়াই দিব। আপনাদের অত দূর পর্যন্ত ইনশাল্লাহ যাবে না। পাস ডিসঅর্ডার থেকে আপনাদের সাধারণত যে কোশ্চেনটা করে এটা হচ্ছে কি আপনার পাস ডিসঅর্ডার একটা পেশেন্ট আসলে এই পেশেন্টকে তুমি অপারেশনের জন্য রেডি কিভাবে করবা, অপারেশনের সময় তুমি কি কি ডিফিকাল্টিস ফেস করতে পারো, এসব ডিফিকাল্টিস ওভারকাম করার জন্য তুমি আগে থেকে কি কি প্রিপারেশন নিয়ে রাখবা, এই টাইপের। আমি ওই দুইটা জিনিস আমি তাহলে বললাম, পরে বলবো। একটা হচ্ছে কি পাস ডিসঅর্ডার আলট্রাসোনোগ্রাম ফাইন্ডিং, এটা একটা। আর হচ্ছে কি পাস ডিসঅর্ডারের ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বলতে হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট তো এক কথায় ফ্যামিলি কমপ্লিট থাকলে হচ্ছে গিয়ে সিজারিয়ান হিস্টেরেক্টমি, আর হচ্ছে ফ্যামিলি ইনকমপ্লিট থাকলে হচ্ছে গিয়ে কি কি আপনার সার্জিক্যাল অপশন আছে ওই জিনিসটা, এটা হচ্ছে তাদের পরের চ্যাপ্টারে আছে, ওই চ্যাপ্টার পরামর্শটা একবারে বলে দিই। এখন আসেন পাস ডিসঅর্ডার বলেন বা প্লাসেন্টা প্রিভিয়া বলেন, এগুলা ম্যানেজ করার জন্য আগে থেকে কি প্রিপারেশন থাকা লাগবে, মানে একটা রোগীকে অপারেশনের জন্য আমি কিভাবে রেডি করবো, অপারেশন করার সময় আমি কি কি কমপ্লিকেশন ফেস করতে পারি এবং ওগুলোর জন্য আমি কিভাবে প্রিপেয়ার থাকবো, এই ধরনের একটা কোশ্চেন আপনাদের বারবার আসে ডিটেলস। হ্যাঁ, শুধু আপনাদের না, স্পেস ফাইনালও হচ্ছে গিয়ে বারবার আসে। ওটার আনসারটা আমরা একটু বলতেছি। প্রথমে আসেন কি কি ডিফিকাল্টিস আপনি ফেস করতে পারেন। প্রথমে আসেন যে কিভাবে আপনি পেশেন্টকে রেডি করবেন। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার প্রি অপারেটিভলি পেশেন্ট মাস্ট বি ইন এ টারশিয়ারি কেয়ার হসপিটাল উইথ আইসিইউ অ্যান্ড এন আইসিইউ ফ্যাসিলিটি। কারণ অনেক বেশি ব্লিডিং হওয়ার কারণে মার আইসিইউ লাগতে পারে, আর প্রি ম্যাচিউরিটির কারণে অথবা আপনার বাচ্চার ডেলিভারি করতে যে ডেলিভারিটা অনেক সময় হচ্ছে কি লেট হয়, বেবি আউট করতে অনেক সময় দেরি হয়, বাচ্চা অ্যাসপাইরেশন করে, এই সকল কারণে বাচ্চাকে এনআইসি। তাহলে patient must be in a tertiary care hospital where NICU and ICU facilities are available. তারপর হচ্ছে কি proper counseling of patient party about the possible complication during operation. কি কি কমপ্লিকেশন হতে পারে? পেশেন্টের প্রচুর ব্লিডিং
পেশেন্ট এনিমিক হয়ে যেতে পারে, পেশেন্টের হার্ট প্রচুর ব্লিডিং এর কারণে রেনাল ফেলিয়ার, হার্ট ফেলিয়ার হতে পারে, হিস্টেরেক্টমি লাগতে পারে। প্রত্যেকটা কমপ্লিকেশন আমার পেশেন্টকে কাউন্সিল করে দিতে হবে। আচ্ছা, তারপরে patient may need huge amount of blood, may need peripartum hysterectomy, baby may need NICU support, সব কাউন্সিলিং করে নিন। তারপরে পেশেন্টের প্রি অপারেটিভ হিমোগ্লোবিন লেভেল আমার রাইজ করে দিতে হবে। হ্যাঁ, এটা কোথাও বলে 10, কোথাও 11, কোথাও 12, চাই প্রি অপারেটিভলি হিমোগ্লোবিনটা অ্যাটলিস্ট 10 থাকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রপার ডকুমেন্টেশন এন্ড ইনফর্ম রিটেন কনসেন্ট। আপনি যে পেশেন্টের প্রপার কাউন্সিলিং করছেন, যেটাকে আমরা আমাদের ভাষায় রিসপন্ড বলি, এই জিনিস নিয়ে থাকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ অপারেশন ডিউরিং অফিস টাইম। আমার এই অপারেশন মর্নিং এ দিতে হবে। আচ্ছা, এন্ড টাইম অফ অপারেশন সিনিয়র অবস্টেট্রিশিয়ান, সিনিয়র অ্যানেস্থেটিস্ট, নিউনেটোলজিস্ট, surgeon, urologist, and good assist should be present. A multidisciplinary team approach লাগবে। শুধু আমি ভালো হবে না, আমার অ্যাসিস্ট ভালো হতে হবে, আমার সাথে হচ্ছে গিয়ে আমার সার্জারির কলিগ থাকতে হবে, আমার নিউনেটোলজিস্ট লাগবে, এগুলো সব হচ্ছে থাকতে হবে। আচ্ছা, at least 4 unit blood in hand. চারটা কমপ্লিট কসমেটিক ব্লাড থাকতে হবে। ব্লাড ব্যাংক should be informed about the possible time of cesarean section, যাতে করে এই 4 ব্যাগ ব্লাডের পরেই যদি ব্লাড লাগে অথবা ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন যখন রোগীকে দিতে হয়, তখন কিন্তু শুধু ব্লাড দিলেই হয় না, এটার সাথে আপনার ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, প্লাটিলেট, এই জিনিসগুলো রাখতে পারে। এই কারণে ব্লাড ব্যাংকে ইনফর্ম রাখতে হবে। তারপর হচ্ছে গিয়ে all the necessary steps for control of PPH should be ready, মানে সুচার, পিটন, প্রোস্টাগ্ল্যান্ডিন, কন্ডোম ক্যাথেটার, এগুলো সব আপনার হাতের কাছে থাকতে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে আমার প্রি অপারেটিভ প্রিপারেশন বা হাউ ইউ প্রিপেয়ার এ পেশেন্ট ফর অপারেশন গেল এইটা। তারপরে আসেন কি কি কমপ্লিকেশন আপনি ফেস করতে পারেন। কমপ্লিকেশন যেগুলো হতে পারে, এগুলোকে 3টা ভাগে ভাগ করা যায় যে কি কি কমপ্লিকেশন আপনি ফেস করতে পারেন। একটা হচ্ছে ডিউ টু সিজারিয়ান সেকশন, অর্থাৎ যে প্রিভিয়াস সিজারিয়ান সেকশন আছে, এটার জন্য কারণে আপনি কিছু কমপ্লিকেশন ফেস করতে পারেন। প্লাসেন্টা প্রিভিয়া রোগীর আছে, এই জন্য কিছু কমপ্লিকেশন ফেস করতে পারেন। আর হচ্ছে গিয়ে ডিউ টু হাই হেড অফ বেবি, প্লাসেন্টা প্রিভিয়া যা থাকে থ্রু প্লাসেন্টা প্রিভিয়া, সেক্ষেত্রে তো আর হেড এনগেজ হতে পারে না। এই হাই ফ্লোটিং হেডের কারণে আপনি কিছু কিছু কমপ্লিকেশন ফেস করতে পারেন। তো একদম ইনসেশনের টাইম থেকে আপনার কমপ্লিকেশন শুরু হয়ে যায়। কি হবে? ডিউরিং গিভিং ইনসেশন there may be large vessel on the interior wall of uterus, so incision দেওয়ার পর huge bleeding শুরু হয়ে যেতে পারে। এটা একটা সমস্যা। 2 নাম্বার, পেশেন্ট যদি প্রিভিয়াস সিজারিয়ান সেকশন থাকে তাহলে হিউজ অ্যাডহেশন থাকতে পারে, মানে ইউটেরাসের সাথে ইন্টারঅ্যাবডোমিনালের অ্যাডহেশন থাকতে পারে, ব্লাডারের সাথে ইউটেরাসের ইন্টারভালের অ্যাডহেশন থাকতে পারে, এবং এটা সেপারেশন করা খুব ডিফিকাল্ট হতে পারে। সেপারেশনের সময় ইভেন ব্লাডার ওপেন হয়ে যেতে পারে। আচ্ছা, যেহেতু পেশেন্ট লেবারে থাকে না, এই কারণে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট খুব ভালো মতো ফর্ম না হতে পারে, এবং লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ফর্ম না হওয়ার কারণে তখন আপনার এখানে ইনসেশন করতে ডিফিকাল্ট হতে পারে। আচ্ছা, প্লাসেন্টা may need to be cut to deliver the baby, so there may be huge bleeding start করতেছে। আপনি দেখা গেল যে প্লাসেন্টা এমন ভাবেই আপনার ইন্টারনালি আছে, আপনি আর প্লাসেন্টাকে স্কিপ করতে পারলে না, প্লাসেন্টা কেটে আপনার ঢুকতে হবে, সেক্ষেত্রে কিন্তু হিউজ ব্লিডিং বা বেবি ডেলিভারিতে ডিফিকাল্ট হয়। There may be difficulty in delivery of baby as due to malpresentation or high head, so delay in baby delivery and baby may be asphyxiated. So এটা একটা কমপ্লিকেশন আপনি ফেস করতে পারবেন। তারপরে there may be extension of corner of incision or uterine vessel injury due to difficult delivery of baby. বাচ্চা যখন ডেলিভারি করতে ডিফিকাল্ট হবে, আপনি টানাটানি করবেন, তখনই ইউটেরাইন যে ইনসিশনটা এটা এক্সটেনশন হওয়ার চান্স থাকবে। আচ্ছা, এছাড়াও পাস ডিসঅর্ডার থাকতে পারে, অর্থাৎ প্লাসেন্টা আপনি রিমুভ করতে না পারেন, প্লাসেন্টা রিমুভ করার পর হিউজ ব্লিডিং স্টার্ট হয়ে যেতে পারে, and
Bleeding may not be controlled by giving suture or intratuonic drugs. Huge bleeding may obscure operation field and identifying anatomy is difficult. Uterine artery ligation may be difficult as field is tardy. If placenta increta or partrita during separation, barrier injury may occur. Pericardial hysterectomy may be needed, and chance of ureteric injury is more, and there is blind suture. তাহলে এতগুলো কমপ্লিকেশনের জন্য আপনার রেডি থাকতে হবে, এতগুলো কমপ্লিকেশন আপনি ফেস করতে পারেন। আচ্ছা, তাহলে দুটো কোশ্চেনের আনসার হলো, একটা হচ্ছে কিভাবে রেডি করবেন, দুই হচ্ছে কি কমপ্লিকেশন ফেস করবেন। আরেকটা কোশ্চেন আসছে, এই সব কমপ্লিকেশন গুলা ওভারকাম করার জন্য আপনি ডিউরিং অপারেশন কি হচ্ছে গিয়ে রেজাল্ট নিতে পারেন। আচ্ছা, একটু আজান দিচ্ছে, আজান শেষ হলে আমি আবার স্টার্ট। أشهد أن محمدا رسول আচ্ছা, আজান শেষ হচ্ছে। তাহলে আর অপারেটিভ তাহলে আমি কি কি মেজার নিতে পারি? এক নাম্বার, আফটার